তাহলে এখানে যেটা জরুরি সেটা হলো আজকে আমরা হাইড্রোমিটার অ্যানালিসিস করব, এটাই হলো জরুরি বিষয়। এখন তোমরা যদি এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা সিভের উপরে, এই সিভের উপরে, এই সিভের উপরে সয়েল জমা ছিল 28.5 গ্রাম, অর্থাৎ এই পরিমাণ সয়েল পাস করতে পারেনি। They were retained only 4.75 seed, 4.75 mm seed, এখানে নাম্বার 4 seed বলে। নাম্বার 10 seed 2 mm সাইজ ডায়ামিটার, এর উপরে 21 গ্রাম সয়েল আটকে ছিল, অর্থাৎ 21 গ্রাম সয়েল was retained on number 10 seed. Similarly দেখো 6 gram of soil was retained on number 200 seed. Number 200 means 0.075 mm. Finally 50 gram was retained in the pan. 50 গ্রাম কিসের? এই 300 গ্রামের 50 গ্রাম, 50 গ্রাম রিটেইনড। ঠিক আছে, তাহলে পার্সেন্ট রিটেইন কত হয়েছে, কত ক্যালকুলেশন করেছো তোমরা? পার্সেন্ট রিটেইনের ভ্যালু কত? কেউ ক্যালকুলেশন করো নাই? তোমাদের তো গ্রাফ রেডি থাকার কথা সি ব্যালেন্সের, এই ক্যালকুলেশনের কথা। এখানে পার্সেন্ট রিটেইন কত, ভ্যালুটা কত, কত হয়েছে বলো? কেউই করনি? কেউ কি করেছ? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, sir. পার্সেন্ট রিটেইন কত? পার্সেন্ট রিটেইন ভ্যালুটা কত? কেউ কি গ্রাফ করেছে? কেউ কোনো একজন কি গ্রাফ করেছো? গতকালকে আমি ক্লাস শেষ হওয়ার আগে বারবার বলে দিলাম যে আমাদের হাতে কিন্তু গ্রাফ থাকতে হবে আজকে ল্যাবে আসার আগে। এই অংশে গ্রাফ মানে কি, পার্সেন্ট পাসিং এবং এবং এই যে সি উপর। তোমাদের হাতে গ্রাফ আছে বা তোমার কিছু ক্যালকুলেশন করেছো? আমার এই পার্সেন্ট পাসিংটা আজকে লাগবে। এটার থেকে আমরা এর আগে থিওরিটিক্যাল ক্লাসে ক্যালকুলেশন শিখেছি, পার্সেন্ট পাসিং বা পার্সেন্ট ফাইনাল কিভাবে বের করতে হয়, সেই ভ্যালুটা আজকে আমার লাগবে। তোমাদের করে আসার কথা, তোমাদের ডেটা দিছি তো, ডেটা দেওয়া হয়েছে। তুমি ল্যাবে আসলে কিছু প্রস্তুতি না নিয়ে চলে আসলে, এমনকি কেউই নাই যে কাজটা করেছে। আমাদের হাইড্রোমিটার যে ডেটা দেওয়া ছিল, এখানে এখন আমাদের ডেটাগুলো ফিল আপ করতে হবে।
আমাদের এগুলো ডেটাগুলো ফিল আপ করতে হবে। এই হলো 50 গ্রাম। এই যে 50 গ্রাম সল প্যানে ছিল, সেই 50 গ্রাম সয়েল আমার হাইড্রোমিক অ্যানালিসিসের জন্য ইউজ হবে। তো এই 50 গ্রাম সয়েল দিয়ে এখন কি করা হচ্ছে, আমরা অ্যানালিসিস প্রসিডিউরটা এমন হবে, এরকম একটা সিলিন্ডার থাকবে, সেখানে 1000 মিলিলিটার পানি এবং 1000 মিলিলিটার সলিউশন থাকবে, যার ভিতরে 125 ml সোডিয়াম হেক্সামেটাফসফেট সলিউশন নিতে হবে। এই সিলিন্ডারকে তখন কন্ট্রোল সিলিন্ডার বলা হবে, কারণ এই সিলিন্ডারের মধ্যে আমরা হাইড্রোমিটার ডুবিয়ে রাখবো এবং টেম্পারেচার মেজার করব এই সলিউশন। এখন তোরা পাশে আরেকটা কাপ দেখতে পাচ্ছ, এখানে ওই 50 গ্রাম সয়েল সাথে এই যে আমাদেরকে যেটা বলা হয়েছিল সোডিয়াম হেক্সামেটাফসফেট সলিউশন, এটা মিক্স করা আছে, ঠিক আছে? সেই মিক্সচারটা দেখা যাচ্ছে ছবিতে। এরপরে এই মিক্সচারটা ভালো করে তৈরি করার জন্য এই সয়েল এবং সোডিয়াম হেক্সামেটাফসফেট সলিউশনের মিক্সচার এই ব্লেন্ডার মেশিনে নেওয়া হয়, ভালো করে মিক্স করা হয়। মিক্স করার পরে সেই মিক্সচার আরেকটা 1000 ml ভলিউম আছে এরকম সিলিন্ডারের মধ্যে রাখা হয়। তারপরে বাকি অংশটা পানি দিয়ে ফিল আপ করা হয় 1000 ml দাগ পর্যন্ত, ঠিক আছে? ফিল আপ করা হয়ে গেলে এই কন্ট্রোল সিলিন্ডারকে ঝাঁকানো হয়। ইট ইজ shaken to make a homogeneous suspension as much as possible. তাহলে কয়টা সিলিন্ডার হলো? দুইটা সিলিন্ডার পাশাপাশি দেখো, একটা সিলিন্ডারে আমার সয়েল সলিউশন থাকে, একটা সিলিন্ডারে আমার শুধুই ওয়াটার এবং সোডিয়াম হেক্সামেটাফসফেট মিক্সচার যে সলিউশন সেটা থাকে। এখানে খেয়াল করো, আস্তে করে হাইড্রোমিটার ডুবানো হচ্ছে। ডুবানোর পরে হাইড্রোমিটার রিডিং নেওয়া হবে, সেই রিডিং গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। হাইড্রোমিটার রিডিং নির্দিষ্ট সময় পর পর নেওয়া হবে, মানে ডুবিয়ে রাখা হবে 2 মিনিট, 5 মিনিট অথবা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, এরকম ইন্টারভেলে প্রতিবারই হাইড্রোমিটার এখানে ডুবানোর পর পর হাইড্রোমিটার রিডিং নিতে হবে এবং হাইড্রোমিটার এখান থেকে তুলে নিয়ে টেম্পারেচার রিডিংও নিতে হবে এই কন্ট্রোল জার থেকে, ঠিক আছে? এখন 2 মিনিট আমরা হাইড্রোমিটার ডুবিয়ে রাখার 2 মিনিট পরে যখন রিডিং নিতে যাব, তাহলে হাইড্রোমিটারের রিডিংটা আমার এখানে এখানে এসে রিড করতে হবে, ঠিক আছে? তারপরে এটা 2 মিনিট, প্রথম থেকে 2 মিনিট পর, স্টার্টিং ফ্রম জিরো থেকে 2 মিনিট হওয়ার পর হাইড্রোমিটার রিডিং হবে এখানে। এখন 4 মিনিট পরে হাইড্রোমিটার কি আরো ডুবে যাবে নাকি এটা আরো ভেসে উঠবে, কে বলতে পারবে? হ্যালো?
প্রশ্ন বুঝতে পারো না? তোমরা কি কথা শুনতে পাও? জি স্যার। জি স্যার। ওই তো 2 মিনিট পরে একটা রিডিং পেলে এখানে 4 মিনিট পরে হাইড্রোমিটার কারো নিচে চলে যাবে নাকি আরো ফ্লোট করবে, উপরে উঠে যাবে? তোমাদের কি মনে হয়? এখানে ছবিতে দেখো, এখানে অনেকগুলো সয়েল পার্টিকেল সাসপেনশন অবস্থায় আছে, অর্থাৎ ভেসে আছে পানির ভিতরে। ভেসে বলতে পানির মধ্যে আছে আর কি। তারপর আবার দেখো এখানে বেশ কিছু, প্রায় বেশিরভাগ সয়েল পার্টিকেল এখানে সিলিন্ডারের নিচে জমা হয়ে গেছে। এরা কিন্তু এখনো ভাসছে, দে আর স্টিল ইন সাসপেনশন। এই ধরনের ভাসমান অবস্থাকে বলা হয় সাসপেনশন। সময়ের সাথে সাথে এরা পার্টিকেল গুলো জারের বটমে জমা হতে থাকে। এখন এখানে ছবিতে দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোমিটার যেখানে আছে, সময়ের সাথে কিছু সময় পরে আরো অনেকটা ডুবে গেছে। হাইড্রোমিটারের এটা হলো তার সেন্টার অফ গ্র্যাভিটি, এই পয়েন্টটা। এখানে সেন্টার অফ গ্র্যাভিটি এখানে। এখন শুরু থেকে ধরো এখান থেকে ডেপথ ছিল এল, এখন 4 মিনিট পরে দেখো এই সেন্টার অফ গ্র্যাভিটি এখান থেকে এখন নতুন ডেপথ আসলো L1। তাহলে আমি ছবি দেখে কি মনে হচ্ছে, ডেপথ বাড়লো না কমলো? বাড়ছে। ডেপথ বাড়ছে, হাইড্রোমিটারের ডেপথ বেড়ে গেছে। ছবি দেখে আমি বুঝতে পারছি। এটা সম্ভব হচ্ছে এই কারণে যে পার্টিকেল গুলো সময়ের সাথে সাথে সেটেল করছে, কমে। প্রথম 2 মিনিটে এই এতগুলো পার্টিকেল ধরা যাক সাসপেনশনে ছিল, কেউই সেটেল করেনি তেমন। 4 মিনিট পরে দেখা যাচ্ছে অনেক পার্টিকেল সেটেল করে গেছে, কিছু পার্টিকেল এখনো সাসপেনশন আছে। তবে বাস্তবে এত অল্প সময়, মাত্র 4 মিনিটে বেশিরভাগ পার্টিকেল সেটেল করে না। 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা লাগে, 24 ঘন্টা লাগে এই এক্সপেরিমেন্ট শেষ করতে। তো যাই হোক, আমাকে কেয়ারফুলি এই প্রসিডিউরটা আবার রিভিউ করি। আমাদেরকে আমরা আগে যেটা আলোচনা করলাম সংক্ষেপে, এখানে বিস্তারিত বলা আছে। Take the fine soil, অর্থাৎ ওই যে 50 গ্রাম সয়েল from the bottom pan of the sieve set, অর্থাৎ নাম্বার 200 sieve থেকে আমরা এটা কালেক্ট, প্যান থেকে কালেক্ট করবো। তারপর এর সাথে 125 মিলিলিটার ডিসপার্সিং এজেন্ট সোডিয়াম হেক্সামেথেট ফসফেট সলিউশন অ্যাড করব। সোডিয়াম হেক্সামেথেট যেখানে যেটা অ্যাড করা হচ্ছে সেই কথা বলা হচ্ছে। ট্রান্সফার দি মিক্সচার টু দি সেডিমেন্টেশন সিলিন্ডার। এই যে সিলিন্ডারটা, এটাকে বলা হবে সেডিমেন্টেশন সিলিন্ডার। এখানে সয়েল মিক্সচারের সাথে ওয়াটার মিক্স করে 1000 মিলিলিটার ভলিউম তৈরি করা হয়। Transfer the mixture into the sedimentation cylinder. Add water to fill the cylinder to the 1000 milliliter mark. Carefully agitate the cylinder of soil suspension for about 1 minute. এরপরে বলা হয়েছে prepare a control cylinder by adding 125 milliliter of the sodium hexametaphosphate solution. Intensity has 4%, and record room temperature, and add room temperature water to produce 1000 ml.
এখানে যেটা দেখছিলাম সেই কথা বলা হয়েছে। এই যেটা হলো আমার কন্ট্রোল সিলিন্ডার, ঠিক আছে। এখানে কি করা হচ্ছে, এই কন্ট্রোল সিলিন্ডারে 125 ml 125 ml সলিউশন নিয়ে তার সাথে ওয়াটার যোগ করে 1000 ml টোটাল ভলিউম করা হবে। তো ভলিউম হবে এই যে এখানে দেখা যাচ্ছে যে পানির লেভেল, এই যে ওয়াটার লেভেল, এটা এখানে 1000 ml মার্কের সাথে করেসপন্ড করবে। আর এই যদি আমার সিলিন্ডার হয়, এখানে হয়তো 1000 ml লেখা থাকবে। আমার 125 ml হলো সোডিয়াম হাইড্রোক্সাইড মেটাফসফেট, এরকম এতটুকু হবে। বাকিটুকু পানি দিয়ে আমার মিক্স করে 1000 ml বানাতে হবে, ঠিক আছে। 1000 ml ভলিউম করতে এরকম। আচ্ছা, এক সেকেন্ড। হ্যালো।
হ্যালো, ওগুলো শুনতে পাচ্ছ? জি স্যার। যাই হোক, ওই তোমরা তো মানে স্ক্রিনে দেখতে পাইলে যে পরীক্ষা মনে হয় পরীক্ষার কোনো নোটিশ আর নাই, তাই না? মিট হবে না, তাই না? তোমরা কি ইয়েস দেখতে স্যার। পাইলে? হ্যাঁ, ওখানে একাডেমিক ক্যালেন্ডার তোমাদেরকে দেখানো হলো। মিট পরীক্ষাগুলো মনে হয় আর হবে না, হবে? না স্যার, হবে না। হ্যাঁ, পরীক্ষাগুলো তো হবে না, ওগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, ওগুলো আর দেখা যাচ্ছে না তোমাদের। আমি ওপেন করলাম তোমাদের একাডেমিক ক্যালেন্ডারে, একবার ফাইনাল পরীক্ষাগুলোই হবে, ক্লাস খুলে যাবে। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো ক্লাস খুললে কিন্তু অন ক্যাম্পাসে চলে যাবে, তাই আপাতত দেখে সেটাই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে 4 নম্বর স্টেপে কি হলো? ইনসার্ট দি হাইড্রোমিটার and thermometer into the control cylinder. কন্ট্রোল সিলিন্ডার প্রিপারেশন শেষ করে আমাকে এই কন্ট্রোল সিলিন্ডারের মধ্যে এখানে কন্ট্রোল সিলিন্ডার, এখানে আমার থার্মোমিটার প্লেস করতে হবে যাতে আমি এই সলিউশনের টেম্পারেচার রিড করতে পারি। ঠিক আছে, তারপরে থার্মোমিটার এখানে থাকবে, হাইড্রোমিটার তুলে নিয়ে এসে আমি সেডিমেন্টেশন সিলিন্ডারে বসাতে হবে। সেডিমেন্টেশন সিলিন্ডারে আমাকে ডুবিয়ে রাখতে হবে, প্লেস করতে হবে আসলে। সেডিমেন্টেশন সিলিন্ডারে আমি হাইড্রোমিটার প্লেস করলে it will sink by itself। ঠিক আছে, এখানে সেডিমেন্টেশন সিলিন্ডারে হাইড্রোমিটার রাখার পর কিছু রিডিং নেওয়ার বিষয় আছে। কন্ট্রোল সিলিন্ডারে হাইড্রোমিটার, এটা আমার কন্ট্রোল সিলিন্ডার, এখানে এটা হচ্ছে আমার ওয়াটার লেভেল। এখানে কন্ট্রোল সিলিন্ডার আমি যখন রাখি, এই ধর আমার হাইড্রোমিটার, কন্ট্রোল সিলিন্ডারে যখন আমি রাখি তখন একটা জিরো কারেকশন একটা রিডিং নিতে হয়। এখানে লেখা আছে take temperature reading if the zero reading in the hydrometer is below the water meniscus, it is considered positive zero correction. If above the water meniscus, it is considered negative zero correction. অর্থাৎ যদি এরকম রাখার পরে আমার জিরোটা এখানে দেখাচ্ছে, হাইড্রোমিটারের গায়ে 0 থেকে 60 পর্যন্ত মার্ক করা থাকে। 152H মডেলের যে হাইড্রোমিটার, জিরো মার্ক যদি এরকম ওয়াটার লেভেলের উপরে থাকে, জিরো মার্ক যদি ওয়াটার লেভেলের উপরে থাকে সেটা হবে আমার ওয়াটার লেভেল, মানে কি এরকম একটা মেনিসকাস, টপ মেনিসকাস। আমার ওয়াটারের মধ্যে যখনই আমি হাইড্রোমিটার এরকম ইনসার্ট করি তখন যেটা হয় এখানে মানে পানির লেভেলটা কিছুটা উপরে উঠে থাকে, এটাকে বলে মেনিসকাস, টপ মেনিসকাস, এই পয়েন্টটা। আচ্ছা, আমি যদি আরো বড় করি এরকম হয় অবস্থাটা। এটা হচ্ছে ওয়াটারের হরাইজন্টাল লেভেল। এখানে
এই জায়গায় হয়তো বা 0 মার্কস আছে, 0 মার্ক। এটা হলো টপ মেনিসকাস লেভেল। 0 থেকে টপ মেনিসকাস লেভেল যদি উপরে থাকে সেটা হচ্ছে পজিটিভ 0 কারেকশন। এখন এই 0 হাইড্রোমিটার ডুবানোর পরে দেখা যায় যে অনেক সময় এই 0 মার্কটা এই যে টপ মেনিসকাসের নিচে থাকে, নিচে, তখন এইটা হবে নেগেটিভ 0 কারেকশন। এই কারেকশনটা মানে রিড করতে হবে। ধরা যাক এই ছবির ক্ষেত্রে খেয়াল করো, হাইড্রোমিটার ডুবানোর পরে 0 মার্ক আমাদের এই টপ মেনিসকাসে থেকে উপরে, অর্থাৎ পজিটিভ কারেকশন হবে। কতটুকু উপরে? এটা হলো টপ মেনিসকাস 1 2 3, তাহলে 0 কারেকশন হবে হলো 3। কেন? কারণ হচ্ছে যে আসলে হাইড্রোমিটার যদি আমরা এই কন্ট্রোল সিলিন্ডার, কন্ট্রোল যেখানে কিনা শুধু ওয়াটার এবং সোডিয়াম হেক্সামেটা ফসফেট সলিউশন মিক্স করা আছে, এই কন্ট্রোল সিলিন্ডারে আমি হাইড্রোমিটার সলিউশনে ডুবানো মাত্রই, হাইড্রোমিটার এই সলিউশনে রাখা মাত্রই 0 মার্কটা আসলে আমার ওয়াটার লেভেল, এই টপ মেনিসকাস লেভেল সাথে কোইনসাইড করার কথা, ম্যাচ করার কথা। তা না করে 0 নম্বরটা এই মেনিসকাসের থেকে টপ মেনিসকাসের কিছুটা উপরে থাকে। এই জন্য এই কারেকশনটুকু লাগবে। এই এতটুকু উপরে আসছে কেন? 0 মার্কটা ওয়াটার লেভেল বা টপ মেনিসকাস লেভেলের সাথে না থেকে কেন উপরে আছে, এই জন্য তার কারেকশন আমাদেরকে অ্যাড করতে হবে হাইড্রোমিটার রিডিং এর সাথে। ঠিক আছে, এটা ছিল 0 কারেকশন। আর এটা হলো মেনিসকাস কারেকশন। এটা আবার কি? যেখানে যেটা বড় করে দেখালাম সেটা হলো মেনিসকাস কারেকশন। আমাদের এই যে হাইড্রোমিটারটা, এখানে আমরা যা সলিউশনে রাখলাম, ঠিক আছে, এটা আমাদের সিলিন্ডার, নিচে আরো অনেক দূর যাবে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা যখন এই সলিউশনে রাখবো তখন কি হবে? তখন এই যেখানে ওয়াটার লেভেলটা এই পর্যন্ত হরাইজন্টালি থাকে, এখানে এসে স্লাইটলি উপরে উঠে যায় যখন সেটা হাইড্রোমিটারকে টাচ করে, এখানে একটু উপরে থাকে, আস্তে করে আবার হরাইজন্টাল থাকে। এইটা হলো ওয়াটার লেভেলের প্রপার্টি। হাইড্রোমিটারের গায়ে এসে একটু উপরে উঠে যাবে ওয়াটার লেভেলটা। এইটাই হলো মেনিসকাস। এই পয়েন্টটা হলো আমার এই টপ পয়েন্টটা হলো আমার টপ মেনিসকাস, এটা হলো আমার বটম মেনিসকাস। বটম মেনিসকাসটা ওয়াটার লেভেল সাথে এক লাইনে থাকে, এটা হলো বটম মেনিসকাস, ওয়াটার লেভেল সাথে একটা লাইন থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি? এখান থেকে টপ মেনিসকাস যে লাইনটা, এখান থেকে শুরু করে বটম মেনিসকাস পর্যন্ত একটা ডিস্টেন্স থাকে, সেটা কয়টা মার্ক সেটা আমি কাউন্ট করতে হবে। ঠিক আছে, ধরো এখানে 1 2 3 হাইড্রোমিটার গায়ে এরকম অসংখ্য মার্ক থাকবে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর। এই যে টপ মেনিসকাস লেভেল, এই যে বরাবর যে হাইড্রোমিটারের যে রিডিংটা, সেই রিডিং থেকে বটম মেনিসকাস পর্যন্ত কয়টা মার্ক আমি যাচ্ছি সেটা আমি কাউন্ট করতে হবে। তাহলে এখান থেকে 1 2 3, অর্থাৎ মেনিসকাস কারেকশন হবে আমার 3। ঠিক আছে, কারণ এই কারেকশনের দরকার কি? আমরা আসলে রিডিংটা এই রেড লাইন বরাবর নিতে পারলে ভালো হয়, কিন্তু সলিউশনে হাইড্রোমিটার ডুবানো মাত্রই এই বরাবর আমাদের চোখ রাখা সম্ভব হয় না, কারণ ওয়াটার লেভেলটা এখানে একটু উঁচুতে উঠে যায়। তখন আমরা সবসময় এই রিডিংটাই নিই, উপরের রিডিংটাই নিই, কিন্তু বাস্তবে সেটা সঠিক নয়।
আমরা সবসময় এই বরাবর যে দাগটা সেটা রিডিং হিসেবে কাউন্ট করি, কিন্তু আসলে আমাদের নিতে হবে ওয়াটার লেভেলের এই হরাইজন্টাল লাইন বরাবর। অর্থাৎ এখানে যে রিডিংটা সেটা সেটা সবসময় চোখ দিয়ে বারবার তাকিয়ে নেওয়াটা কঠিন। এই জন্য শুরুতে আমরা মেনিসকাস কারেকশনটা রিড করব, তারপরে যখন হাইড্রোমিটার বারবার নিব আমরা এই বরাবর লাইনে চোখ রেখে নিব এবং ওর সাথে মেনিসকাস কারেকশন আমরা কনসিডার করব। বুঝা যাচ্ছে? তাহলে একটা ছিল জিরো কারেকশন, আরেকটা ছিল মেনিসকাস কারেকশন। দুটাই খুব ইম্পর্টেন্ট, দুটাই হাইড্রোমিটার রিডিং এর সাথে রিলেটেড। আরেকটা থাকবে টেম্পারেচার কারেকশন, যাকে সিটি বলে। এটা আমরা টেবিল থেকে রিড করতে পারবো, একটা টেবিল থেকে। তাহলে take meniscus correction, that is the difference between upper level of meniscus and water level of control cylinder, lower level of meniscus. এটা হলো ওয়াটার লেভেল আর উপরেরটা ছিল টপ মেনিসকাস লেভেল। এদের মধ্যে যে ডিফারেন্স ছিল কয়টা দাগ? 3টা দাগ, 3 মার্কস। অতএব মেনিসকাস কারেকশন উইল বি 3। তারপরে carefully take the hydrometer from the control cylinder and place it into the sedimentation cylinder. কন্ট্রোল সিলিন্ডার থেকে হাইড্রোমিটার নিয়ে আমরা একটা সেডিমেন্টেশন সিলিন্ডারে রাখবো। তখন এটা আপনা আপনি it will itself sink। আমরা তখন হাইড্রোমিটার রিডিং নিব 2 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 60 মিনিট এরকম, এবং 24 ঘন্টা পরে। এখানে একটা কথা আছে যে স্টার্টিং উইথ দি 2 মিনিট রিডিং, প্রথম রিডিং এর পর যেটাকে 2 মিনিট পরে নেব। আফটার ইচ রিডিং টেক দি হাইড্রোমিটার ফ্রম দি সেডিমেন্টেশন সিলিন্ডার, প্লেস ইট ইনটু দি কন্ট্রোল সিলিন্ডার। এখানে ছবিতে আমরা দেখি, এখানে আমরা রিডিং নিলাম এখানে প্রথমে ডুবানোর পরে 2 মিনিট অপেক্ষা করলাম, 2 মিনিট পরে আমি রিডিং নিলাম। নেওয়ার পরপরই হাইড্রোমিটার এখান থেকে তুলে নিয়ে আবার কন্ট্রোল সিলিন্ডার রাখতে হবে। রাখার পরপরই একটা টেম্পারেচার রিডিং নিতে হবে। এভাবে 5 মিনিট পরে এখানে যেমন আবার হাইড্রোমিটার রিডিং নিব, এখান থেকে তুলে নিয়ে আবার সাথে সাথে আমরা টেম্পারেচার রিডিং নিব। এভাবে আমরা প্রতিবার হাইড্রোমিটার রিডিং সেডিমেন্টেশন সিলিন্ডারে নিব এবং সাথে সাথে করেসপন্ডিং আরেকটা রিডিং হাইড্রোমিটারের রিডিং আমরা নিব, করেসপন্ডিং আরেকটা আমরা থার্মোমিটার রিডিং নিব কন্ট্রোল সিলিন্ডার থেকে, এবং সেটা আমার ডেটা টেবিলে রেকর্ড করব। এখানে বলছে গেট অ্যাকচুয়াল হাইড্রোমিটার রিডিং বাই সাবট্রাক্টিং দি মেনিসকাস কারেকশন ফ্রম হাইড্রোমিটার রিডিং। Using the actual hydrometer reading, obtain effective hydrometer depth L in centimeter. অর্থাৎ আমি তোমাদেরকে ছবিতে যে L বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে সেটা আমরা বের করতে পারবো হাইড্রোমিটার রিডিং দেখে। হাইড্রোমিটার রিডিং থেকে আমরা L ক্যালকুলেট মানে L বের করব, তাকে ওই হাইড্রোমিটার রিডিং যে সময় পর নেওয়া হয়েছিল ওই সময় দিয়ে ভাগ করব, করে স্কয়ার রুট করব এবং কে একটা নাম্বার দিয়ে গুণ করব। সেটা আমরা টেবিল থেকে কে ভ্যালু রিড করতে পারবো। হাইড্রোমিটার রিডিং অনুযায়ী আমরা হাইড্রোমিটার ডেপথ L সেন্টিমিটারে রিড করতে পারি টেবিল 1 থেকে। তাহলে টেবিল 1 আমরা কিছুক্ষণ পরে দেখব। এখানে স্টেপ 8 এ বলা আছে ক্যালকুলেট কারেক্টেড হাইড্রোমিটার রিডিং RC and determine percent final P using the hydrometer reading। তাহলে হাইড্রোমিটার রিডিং যদি RC হয়, কারেক্টেড হাইড্রোমিটার রিডিং, কারেক্টেড কেন? কারণ আমরা জিরো কারেকশন, মেনিসকাস কারেকশন এই জিনিসগুলো আমরা হাইড্রোমিটার রিডিং যখন নিয়েছিলাম
তার সাথে অ্যাড করতে হবে বা মাইনাস করতে হবে। তাহলে পার্সেন্ট ফাইনাল হচ্ছে কারেক্টেড হাইড্রোজেন রিডিং ডিভাইড বাই এমএস। এমএস কি? মাস অফ ড্রাই সয়েল, যেটা কিনা 50 গ্রাম। আমাদের আজকের এক্সপেরিমেন্টের জন্য 50 গ্রাম মাস নেওয়া হয়েছিল। তাহলে সেখান থেকে আমরা হাই পার্সেন্ট ফাইনাল পাবো। পার্সেন্ট ফাইনাল কাদের? পার্সেন্ট ফাইনাল হচ্ছে এই পার্টিকেল গুলো যারা কিনা আস্তে আস্তে আমার সেটেল করে যাচ্ছে, ঠিক আছে? পার্সেন্ট ফাইনাল পাবো। এই পার্টিকেল গুলো ডায়ামিটারটা আমি স্টেপ 7 থেকে ক্যালকুলেট করে নিচ্ছি, এখন তাদের পার্সেন্ট ফাইনাল পাবো। এবং ওই পার্সেন্ট ফাইনাল আমার সিভ অ্যানালিসিস গ্রাফের সাথে অ্যাড করতে হবে। আমার যদি এখানে সিভ অ্যানালিসিস গ্রাফ এমন থাকে, এটা ধরো লাস্ট পয়েন্ট নাম্বার 200 অর্থাৎ 0.075, এখানে হয়তো বা 4.75 এবার। তো এদিকে যত যাব আমি কম ডায়ামিটার পাবো। এখন হাইড্রোমিটার রিডিং থেকে ডেটা নেওয়ার পর দেখা যাবে আমি এতটুকু অ্যাড করতে পারবো। এখানে প্রত্যেকটা হয়তো বেশ কয়েকটা পয়েন্ট আমি পাবো, 6-7টা পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টের জন্য আমার ডায়ামিটার থাকবে এবং পার্সেন্ট ফাইনাল থাকবে, তাই না? পার্সেন্ট ফাইনাল আমি ক্যালকুলেট করে নিচ্ছি স্টেপ 8 এর। সেটা কি? আমার প্রথমে তো পার্সেন্ট ফাইনাল পার্সেন্ট পাসিং পি বের করলাম। এই পি ভ্যালুকে F200 একটা নাম্বার, যেটা আমরা সিভ অ্যানালিসিস গ্রাফ থেকে রিড করব, আগে এটাতে গুণ করব। গুণ করে আমি 100 দিয়ে ভাগ করলে অ্যাডজাস্টেড পার্সেন্ট ফাইনাল পাবো। F200 হচ্ছে পার্সেন্ট ফাইনাল অফ নাম্বার 200 সিভ অ্যাজ এ পার্সেন্ট। তার মানে হচ্ছে এরকম, তোমরা যখন সিভ অ্যানালিসিস গ্রাফটা কমপ্লিট করেছো তখন দেখেছো যে নাম্বার 200 সিভ, অর্থাৎ এখানে যে 0.075 mm ডায়ামিটার, এটার করেসপন্ডিং একটা পার্সেন্ট ফাইনাল ভ্যালু তোমরা পেয়েছো। ধরা যাক সেটা 30%, যেহেতু তোমরা ক্যালকুলেট করোনি because you are not done with your calculation, এখানে কথার কথা যদি 30% হয় তাহলে আমার এই গ্রাফে আশা করা যায় 0.075 mm এখানে 30% ম্যাচ করবে। এই 30 এখানে আমাকে আনতে হবে। ধরা যাক পি ক্যালকুলেট করা হলো এই ফর্মুলাতে, আরসি 100 সরি আরসি বাই এমএস, এটা 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হবে। এই যে পি, এই পি কে অ্যাডজাস্ট করতে হবে কিভাবে? পি গুণন পি এর সাথে গুণ করতে হবে এই ভ্যালুটা, এখানে 0.075 mm বরাবর যে আমার করেসপন্ডিং যে আমার পার্সেন্ট ফাইনাল টাইম, সেটা এখানে 30% আমরা ফর এক্সাম্পল নিচ্ছি। এটা 100 দিয়ে ভাগ দিলাম, তাহলে অ্যাডজাস্টেড পার্সেন্ট ফাইনাল পি এ পাবো, পি অ্যাডজাস্টেড, ঠিক আছে? এই পি অ্যাডজাস্টেড ভ্যালু আর তার সাথে করেসপন্ডিং স্টেপ 7 এ এটা ছিল স্টেপ 8, তাই না? স্টেপ 7 থেকে আমরা যে ডায়ামিটার পেয়েছি সেই ডায়ামিটার এবং এই পার্সেন্ট অ্যাডজাস্টমেন্ট ভ্যালু, ঠিক আছে? ডি আর পি এ, এই যে একটা পয়েন্ট, কথার কথা ডি পেয়েছি 0.05 পার্সেন্ট অ্যাডজাস্টেড ভ্যালু পেলাম 20%। আর এটা এখানে প্লট করতে হবে
এই গ্রাফে 0.075 কোথায় হতে পারে? হয়তো এখানে। এটা হলো 0.05, পার্সেন্ট অ্যাডজাস্ট ভ্যালু হচ্ছে 20 এখানে। এইটা পয়েন্টটা আমার এখানে হবে, এই জায়গায় পয়েন্টটা হবে। তাহলে এখানে লাস্ট পয়েন্ট ছিল, এই পয়েন্ট যেটা যোগ করে দিলে কার্ভটা আমাকে এক্সটেনশন করতে পারলাম আমি। এরপর হয়তো নতুন ডায়ামিটার পাওয়া যাবে, নতুন পার্সেন্ট ফাইনাল পাওয়া যাবে, তার পয়েন্ট হয়তো এখানে একটা হবে, তাই না? ধর নতুন করে কার্ভটা আমি অ্যাড করবো, এরকম নতুন একটা ডায়ামিটার, নতুন একটা পার্সেন্ট ফাইনাল পাবো, এখানে হয়তো নতুন একটা পয়েন্ট পাবো, তখন লাইনটা আমাকে অ্যাড করতে হবে। তোমার ঘটনা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো বুঝতে পারছো কার কিভাবে প্লট করবে? জি স্যার। এই আমার প্রসিডিউর আমি এক্সপ্লেন করা হয়ে গেল। এখন আমি ডেটা শিটে যাই। এটা সেটা আমরা কি দেখবো? এটা সেটা আমি কিছু স্যাম্পল ডেটা রেখেছি তোমাদের জন্য। কিছু জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আছে, এগুলো তোমাদেরকে নিজেরাই ক্যালকুলেশন করে বসাতে হবে। যেমন ডেটা নেওয়া হয়েছে, শূন্য, ফার্স্ট স্টপ ওয়াচ চালু করা হলো, তারপরে 1 মিনিট সময় গেলে একটা টেম্পারেচার রিডিং নিলাম কন্ট্রোল সিলিন্ডার থেকে, সেটা হবে 25°C। 2 মিনিট পরে একটা রিডিং নিলাম, সেটা হবে 25°। এভাবে দেখা যাচ্ছে যে টেম্পারেচার রিডিং প্রায় কনস্ট্যান্ট। 34 মিনিট পরে গিয়ে দেখা গেল টেম্পারেচার রিডিং হলো 22°C। 136 মিনিট পরে দেখা গেল 23°C। ঠিক আছে? আমাদের যে এই যে কন্ট্রোল সিলিন্ডার, এখানে এই যে লিকুইড আছে তার টেম্পারেচার নিচ্ছি আমরা, এই যে এটা টেম্পারেচার রিডিং নিচ্ছি আমরা থার্মোমিটারের মাধ্যমে। সেই ডেটা আমার আছে এখানে 25°, 25°, 25°, প্রতি 1 মিনিট, 2 মিনিট, এখানে 4 মিনিট পরে, 8 মিনিট পরে রিডিং নিলাম, সেটাও 25°, এরকম। এখন সময় পার হলো, টেম্পারেচার রিডিং নিলাম, এই টেম্পারেচার ভ্যালুগুলোর জন্য আমার একটা কারেকশন ফ্যাক্টর রিড করতে হবে। সেটা রিড করবো টেবল 3 থেকে। ঠিক আছে? টেবল 3 কোথায়? টেবল 3 জন্য আমার এখানে আমার যে হ্যান্ড আউট ফর দি ল্যাব, সেখানে সুন্দর মতো সবই আছে। এই যে টেবল 3, এখানে দেখো টেম্পারেচার 25, তার জন্য তাদের কারেকশন ফ্যাক্টর প্লাস 1.3 দেখা যাচ্ছে। সেই কারেকশন ফ্যাক্টর আমি এখানে লিখবো। এখানে হবে প্লাস 1.3। এখানে যদি 25° থাকে, একই টেম্পারেচার, অর্থাৎ সেম আমার কারেকশন ফ্যাক্টর প্লাস 1.3। এখন এখানে দেখি 34 মিনিট পরে যে আমার টেম্পারেচার 22°C, 22°C। তাহলে নতুন কারেকশন ফ্যাক্টর আমি রিড করতে হবে এখান থেকে। 22°-র জন্য কারেকশন ফ্যাক্টর কত কে বলতে পারবে? দেখা যাচ্ছে এখানে, কে বলতে পারবে? স্যার +0.40। প্লাস 0.40, তাহলে এখানে আমাকে লিখতে হবে প্লাস 0.4। ওকে, 23-এর জন্য, 23°C জন্য তুমি সেই টেবিল থেকে আবারও টেম্পারেচার কারেকশন ফ্যাক্টর রিড করতে পারো। টেম্পারেচার কারেকশন কে সিটি তে প্রকাশ করা হয়। হাইড্রোমিটার রিডিং নিলাম 55, 47, 42, 40, 37। এভাবে প্রথম যখন আমরা হাইড্রোমিটার রাখলাম সেডিমেন্টেশন সিলিন্ডারে,
সিলিন্ডার হচ্ছে আমার এই সিলিন্ডার, রাখার সাথে সাথে 0 মিনিট যখন, অর্থাৎ স্টপ ওয়াচ যখন আমরা অন করব ওই সময় একটা রিডিং নেব। স্টপ ওয়াচ যখন অন করব তখন একটা রিডিং নেব। সেই রিডিংটা এখানে দেওয়া আছে একটা ভ্যালু 55। 1 মিনিট পরে রিডিং 47। যত সময় আছে দেখো, যত সময় বাড়তেছে তত রিডিং কমে যাচ্ছে। ঘটনাটা এরকম, বিষয়টা এরকম, এখানে হাইড্রোমিটার এরকম, এটা হলো হাইড্রোমিটার, ঠিক আছে? এখানে তার সেন্টার অফ গ্র্যাভিটি, এখানে তার 0 মার্কস আছে, এখানে তার 60, হলো 50, হলো 40, এখানে 30, এখানে 20, এখানে 10। কি ব্যাপার, তোমাদের মধ্যে হ্যান্ড রেজ করলে কেউ কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? এখন আমাদের কন্ট্রোল সিলিন্ডার এখানে আছে, সরি সেডিমেন্টেশন সিলিন্ডার। এখানে ডুবানোর পর পরই আমাদের ওয়াটার লেভেল এরকম। তো দেখা গেল যে আমার রিডিংটা এখানে, হ্যাঁ, অর্থাৎ তোমরা যদি আমরা গভীরভাবে দেখি, আরো লুক এট ইট ক্লোজলি, এখানে ধরো 55 আছে, 50 এবং 60 মাঝে। এই জায়গাটায় হাইড্রোমিটার রিডিং আমার হলো এটা। যখন আমার কাউন্ট 0 টাইম, অর্থাৎ স্টপ ওয়াচ কেবলমাত্র আমি অন করেছি, ওই সময় আমার হাইড্রোমিটার রিডিং হচ্ছে 55। এখন নেক্সট হাইড্রোমিটার রিডিং কোথায় নেওয়া হয়েছে? নেক্সট হাইড্রোমিটার 1 মিনিট পরে হচ্ছে 47। তার মানে কি? তার মানে হচ্ছে 1 মিনিট পরে হাইড্রোমিটার আরেক নিচে নেমে চলে গেছে, ঠিক আছে? নিচে নেমে যাওয়া মানে কি? পানির লেভেলটা আরেক খানিকটা উপরে আছে। ওয়াটার লেভেলটা, নতুন ওয়াটার লেভেল হচ্ছে আসলে আমার হাইড্রোমিটার কোথায় ডুবে আছে এরকম। এখানে ধরো আমার এই যে 47, এখানে এই জায়গায় 47, এই মার্কটা হবে আমার 47, কারণ হাইড্রোমিটার আগের তুলনায় অনেক বেশি ডুবে গেছে। প্রথম যখন রিডিং নিয়েছিলাম 55 থেকে এই পর্যন্ত ছিল আমার এল, এখন নতুন এল কোথায় হচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। কারণ আগে ওয়াটার লেভেল কোথায় ছিল? আগে ওয়াটার লেভেল ছিল এখানে, এই 55 লাইন বরাবর। এখন ওয়াটার লেভেল হচ্ছে এই লাইন বরাবর, 47 লাইন বরাবর। এল বাড়ছে মানে কি আস্তে আস্তে হাইড্রোমিটার নিচের দিকে চলে যাচ্ছে। ওয়াটার লেভেল এখানে উপরে মানে কি হাইড্রোমিটার আসলে নিচে চলে গেছে। এরকম যতই সময় বাড়বে আস্তে আস্তে হাইড্রোমিটার আমরা নিচে চলে যাবে এবং রিডিং কমতে থাকবে। ঠিক আছে, 55, 47,
136 মিনিট পরে গিয়ে দেখা যাবে যে হাইড্রোমিটার রিডিং 22 মেনিসকাস কানেকশন হচ্ছে সব ক্ষেত্রে 1। প্রথমেই আমরা মেনিসকাস কানেকশন রিড করেছিলাম কন্ট্রোল সিলিন্ডারে হাইড্রোমিটার প্লেস করে, তখন মেনিসকাস কানেকশন ছিল 1। তাহলে এটা সবগুলো টেস্টের জন্য আমরা রাখলাম 1। এখন করা হয় কি হাইড্রোমিটার রিডিং যেটা সেটা তার সাথে মেনিসকাস কানেকশন সবসময় অ্যাড করা হয়, করলে এই যে দেখো সবসময় একটা করে রিডিং বাড়লো। 55 ছিল, 1 যোগ করলাম 56 হলো, 47 এর সাথে মেনিসকাস কানেকশন যোগ করলাম, তাহলে 48 হলো অ্যাকচুয়াল হাইড্রোমিটার রিডিং। ঠিক আছে, ইফেক্টিভ লেন্থ এল, এটা হাইড্রোমিটার রিডিং অনুযায়ী আমরা টেবিল 1 থেকে রিড করব। টেবিল 1 কোথায়? এটা আমার টেস্ট ডেটা। টেবিল 1 হচ্ছে তোমাদের প্রসিডিউরের যে হ্যান্ডআউট, এখানে যে টেবিল 1, এখানে যে হাইড্রোমিটার রিডিং গুলো আছে এই যে এই লাইনে, এখানে দুই ধরনের হাইড্রোমিটারের জন্য ইফেক্টিভ ডেপথ এল এর ভ্যালু দেওয়া আছে। একটা হলো হাইড্রোমিটার মডেল 151H, আমরা আসলে 152H এর জন্য আলোচনা করছি। এখানে দেখো অ্যাকচুয়াল হাইড্রোমিটার রিডিং এর ভ্যালু এরকম হলে 31, 32, 33 এরকম হলে ইফেক্টিভ ডেপথ এরকম হবে। ইফেক্টিভ ডেপথ এল এই ইউনিট হবে হলো সেন্টিমিটার। ফর এক্সাম্পল আমাদের হাইড্রোমিটার রিডিং হলো 56, আর ইফেক্টিভ ডেপথ হবে হলো 7.1 সেন্টিমিটার। আমরা এখানে সেটা 7.1 লিখতে পারি। আবার 48, এটা হলো হাইড্রোমিটার অ্যাকচুয়াল রিডিং। আমরা টেবিলে যাব, এটা ছিল 48, এই যে 48 এর সাথে হবে 8.4, 8.4 হচ্ছে আমার হাইড্রোমিটার ডেপথ। ইফেক্টিভ ডেপথ এল 8.4 সেন্টিমিটার, যেটা আমরা এই ডেটা টেবিলে এখানে ফিল আপ করলাম 8.4। এভাবে হাইড্রোমিটার অ্যাকচুয়াল রিডিং 43 হলে কত এল হতে পারে তোমরা টেবিল 1 থেকে রিড করবে। এরপরে কে এর ভ্যালু টেবিল 2 থেকে পাবো। টেবিল 2 তে আমরা যাই, টেবিল 2 কি আছে, এটা ছিল টেবিল 1, টেবিল 2 আছে পরেরটা। এখানে বলছে যে সয়েল স্পেসিফিক গ্র্যাভিটি যে ভ্যালু হবে, ফর এক্সাম্পল আমাদের এই ল্যাবের জন্য আমরা স্পেসিফিক গ্র্যাভিটি নিলাম 2.7, এবং টেম্পারেচার প্রতিবার রিডিং এর সময় আমরা নিয়েছিলাম, ফর এক্সাম্পল টেম্পারেচার যখন 25°C ছিল, তখন এই কে এর ভ্যালুটা হবে ভ্যালুজ অফ কে। এই কে ভ্যালুটা আমরা যদি এখানে রিড করতে চাই, ঠিক আছে, তোমরা এটা এই যেখানে 25, আমি এখানে 2.7 এর সাথে থামলাম, এখান থেকে 2.7 নিলাম, ফলে আমার এই যে নাম্বারটা এটাই হবে আমার কে ভ্যালু। ঠিক আছে, যদি টেম্পারেচার 23 হয়, 23 নিলাম, ঠিক আছে, এখান থেকে আমি একটা নাম্বার এটা 23 বরাবর হয়, এখান থেকে হরাইজন্টাল লাইন টানবো, সেটা আমার 2.7 এই যে ভার্টিক্যাল লাইনকে যেখানে ইন্টারসেক্ট করে, এটা হবে আমার নিউ কে ভ্যালু। আচ্ছা, 25°C তাপমাত্রা থাকলে কে ভ্যালু। ঠিক আছে, আমার সেখানে এখানে আমি এই যে এল ভ্যালু এখানে আছে এবং কেল ভ্যালু গুলো আমি রিড করেছি। তাপমাত্রা এখানে যদি চেঞ্জ হয়, এখানে ছিল কত 0.1267, 0.01297, তাহলে 0.012
6.7 এটা হলো এরকম ছিল লাস্টে ছিল আমার 0.1297 আচ্ছা 23-এর জন্য হচ্ছে 0.01297 22-এর জন্য 0.013 আমরা এটা তাহলে এক্সেল ফাইলে ফিল আপ করব এটা এক্সেল ফাইল আমি ইউজ করা খুব পছন্দ করি এক্সেল যে পারবে না সেই ইঞ্জিনিয়ার এখন হতে পারবে না বললেই চলে এক্সেলে ক্যালকুলেশন যে পারবে না তার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকা সম্ভব হবে না এটা ছিল এখানে ছিল আমাদের 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 যে টেবল দেখা যাচ্ছে যে লাস্টে ছিল 22 ডিগ্রি আবার লাস্টে 23 ডিগ্রি টেম্পারেচার তাহলে 23 ডিগ্রি বরাবর আমার হচ্ছে 0.01297 অর্থাৎ 0.01297 এইভাবে ঠিক আছে 22 ডিগ্রি বরাবর ছিল আমার 0.01312 এই আর এইগুলা কি ভ্যালু ছিল আমি রিড করলাম টেবিল থেকে এটাও টেবিল থেকে রিড করা এখন ডি দেখা আমি ক্যালকুলেট করেছি ডি এর ফর্মুলা কি যে কে এর সাথে স্কয়ার রুট অফ এল বাই টি টি কিন্তু মিনিটে এটা হলো ইলাপস টাইম মিনিট হচ্ছে 1 2 4 8 16 ঠিক আছে এইভাবে আমি ক্যালকুলেট করলাম আমি ধরো এটা ডিলিট করে দিলাম আমি আবার ক্যালকুলেশন দেখাই ডি হবে হলে আমি এই ভ্যালুটা মাল্টিপ্লাই করব এর সাথে গুণ করব কি স্কয়ার রুট এস কিউ আর টি স্কয়ার রুট আমার আর ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে কি করব এল ওভার টি এল এর ভ্যালু কত 8.6 ডিভাইডেড বাই করেসপন্ডিং টাইম হচ্ছে 1 মিনিট এন্টার দিলাম এটা আমি ডি পেয়ে গেছি মিলিমিটারে এখন সেলটা যদি কপি করে নিয়ে যাই তাহলে অটোমেটিক সব ডি ক্যালকুলেশন হয়ে গেল ঠিক আছে কারেক্টেড আর ভ্যালু এটা ধরো 43.8 ভ্যালু 43.1 38 36 এরকম এরকম কিছু ভ্যালু হতে পারে কারেক্টেড আর ভ্যালু তাই না এখানে 1 মিনিট পরে হচ্ছে আমার এটা কত কারেক্টেড হাইড্রোমিটার রিডিং আরসি হচ্ছে আর প্লাস সিটি মাইনাস সিজেড জিরো কারেকশন হচ্ছে 6 সবগুলো রিডিং এর জন্য সিটি হচ্ছে এখান থেকে যেটা তোমার টেম্পারেচার ভ্যালু সিটি কারেকশন টেবিল 3 থেকে যেটা রিড করেছে আমরা সেটা ফিল আপ করেছিলাম +0.4 মনে ছিল যদি টেম্পারেচার 22 বা 23 এরকম you have to read it from table 3 যদি 22 প্লাস 0.4 ছিল টেম্পারেচার কারেকশন যে এগুলা এটা এখানে ফিল আপ করার পরে এগুলো ভ্যালুগুলো ফিল আপ করার পরে এখানে এগুলো ক্যালকুলেট করতে হবে এখানে আর এর ভ্যালু হচ্ছে এটা অ্যাকচুয়াল হাইড্রোমিটার রিডিং 56 ঠিক আছে তাহলে আরসি 56 এখানে +1.3 মাইনাস সিজেড সিজেড কত 6 তাহলে কত হলো রেজাল্ট +1.3 এরকম তো 51.3 এটা ছিল প্রথমটা
এখানে হয়তো 51.3। পরের রিডিং কি ছিল? পরের রিডিং ছিল 48। তো 56 এর জায়গায় 48 হবে। টেম্পারেচার কারেকশন 1.3, তার সাথে আমি CZ মাইনাস করব এই ফর্মুলাটা -6, তাই না? তাহলে কত দাঁড়ালো ক্যালকুলেশন করলে? আমরা চাইলে এখানে এখানে আমার ধরো আসছে, এখানে আমার সি, তারপরে সি এগুলো আমার আসছি ধরো এখানে কত 48 অ্যাকচুয়াল, এখানে আর অ্যাকচুয়াল হাইড্রোজেন রিডিং 48 ধরো, সিটি হচ্ছে 1.3, সিজেড কত 6, জিরো কারেকশন। আরসির ভ্যালু কত? আরসির ভ্যালু হচ্ছে এইটা 48 প্লাস 1.3 মাইনাস হচ্ছে আমার 6, তাহলে এই যে 43.3। ঠিক আছে, এখানে ফার্স্ট ভ্যালু কত ছিল 56, আর এর ভ্যালু অ্যাকচুয়াল হাইড্রোজেন রিডিং। টেম্পারেচার কারেকশন 1.3, সিজেড হচ্ছে 6। তাহলে আমি যদি এখানে এটা প্লাস সিপি মাইনাস সিজেড 51.3, এখানে 48 ছিল অ্যাকচুয়াল হাইড্রোমিটার রিডিং, আর নেক্সট হাইড্রোমিটার রিডিং অ্যাকচুয়াল ছিল 43, যেটা কিনা 2 মিনিট করসপন্ডিং, তাহলে 2 মিনিট করসপন্ডিং ছিল আমার 43। টেম্পারেচার এটা তো চেঞ্জ হয় না, টেম্পারেচার কারেকশন চেঞ্জ হয়নি, মেনসিস কারেকশনের সবই মানে সিজেড কারেকশন জিরো কারেকশন সবই 6। তাহলে এখন কি হলো, আমি এই উপরে যে ফর্মুলাটা সেটা যদি নিচে কপি করে নিয়ে আসি, সাথে সাথে কারেক্টেড হাইড্রোমিটার রিডিং আরসি পেয়ে গেছি 38.3। যেহেতু তোমরা এগুলো সব ফিল আপ করলে আরসি পেয়ে যাবে। এখন পার্সেন্ট ফাইনাল পি ক্যালকুলেট করা যায় কিভাবে? পি ক্যালকুলেট হচ্ছে আমার এই যে আরসির সাথে গুণ হবে হলো 100। এই রেজাল্টটাকে আমার ভাগ দিতে হবে কি দিয়ে? আমার এই যে টোটাল সয়েল মাস যেটা 50 গ্রাম নিয়েছিলাম হাইড্রোমিটার অ্যানালাইসিসের জন্য, ওইটা দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 86.6% পেলাম। পরবর্তী ডেটা আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম, 76.6 হলো। এখানে খেয়াল রাখতে হবে যেহেতু মাস কনস্ট্যান্ট, তাই এটাকে কনস্ট্যান্ট সাইন দিতে হবে, মানে এক্সেল এ করার জন্য। আর পার্সেন্ট ফাইনালের ক্যালকুলেশন কি? ইকুয়াল সাইন দিয়ে আমি এই যে পি এর ভ্যালু 86.6 পেলাম, এটাকে গুণ করব কি দিয়ে? আমরা বলেছিলাম যে সিভ অ্যানালিসিস থেকে নাম্বার 200 সিভের জন্য আমরা যে পার্সেন্ট ফাইনাল ক্যালকুলেট করেছিলাম সেই নাম্বারটা এখানে গুণ হবে। সেটা ধরে নাও 30%, 30 ডিভাইডেড বাই 100, 25.98। এইটা হচ্ছে আমার অ্যাডজাস্টেড পার্সেন্ট ফাইনাল। তাহলে এখান থেকে আমরা কি ইনফরমেশন পেলাম? এখান থেকে আমরা অ্যাডজাস্টেড পার্সেন্ট ফাইনাল পেলাম 26%, কোরেসপন্ডিং ডায়ামিটার পেলাম 0.037 মিলিমিটার। ঠিক আছে, অর্থাৎ এখানে এটা ছিল 86.6 এবং এখানে এটা ফিল আপ করো। তো এই পার্সেন্টটা তোমাদের হিসাব অনুযায়ী, এখানে আমি 30% নিয়েছি, আমি জাস্ট এক্সাম্পল ক্যালকুলেশন দেখানোর জন্য। এইভাবে ডি
ডি এর ভ্যালু করেসপন্ডিং পি এর ভ্যালু নিয়ে আমরা গ্রাফের বাকি অংশ ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা 0.037 mm, এটা যদি 26% হয় আর এই পয়েন্টটা আমার এখানে হবে। এরকম অনেকগুলো ডায়ামিটার আমি রিড করতে পারবো। আরেকটা ক্যালকুলেশন করেছি মনে হয় 22.98 অর্থাৎ 23%। এটা ধরো 23 আর ডি এর ভ্যালু ছিল কত, ক্যালকুলেশন করলাম 0.027, তাহলে এখানে আমার 0.027, তাহলে এই দুটা পয়েন্ট এগুলো আস্তে করে অ্যাড করে দিতে হবে। এভাবে কার্ভটা আমার এগিয়ে চলবে আর এর পিছনে যা থাকবে এদিকে এটা হবে আমার সি ব্যালেন্স। ঠিক আছে, এটা হবে 0.075। করেসপন্ডিং পার্সেন্ট ফাইনাল সেটা ছিল 30%। এখানে পার্সেন্ট ফাইনাল এফ, এদিকে ডায়ামিটার ডি, এইভাবে তোমার সি ব্যালেন্স গ্রাফটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এনি কোয়েশ্চেন? দেখো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, No, sir.